ঢাকার এক শীতের সকালে প্রায় ১৭ বছর পর দেশে ফিরলেন তিনি। দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় হারালেন মাকে। শোক কাটিয়ে না উঠতেই নামতে হয় নির্বাচনী প্রচারণায়। মাত্র ১.৫ মাস পর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে দাঁড়ালেন দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার একেবারে সামনে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের এই যাত্রা যেন এক নাটকীয় অধ্যায়। উত্থান, পতন, নির্বাসন, মামলা, বিতর্ক আর প্রত্যাবর্তনের এক দীর্ঘ গল্প। ৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের প্রধান। কয়েক দশক ধরে এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার বাবা জিয়াউর রহমান ছিলেন সামরিক অফিসার থেকে রাষ্ট্রপতি হওয়া এক নেতা। স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। পাশাপাশি ১৯৭৮ সালে মধ্য ডানপন্থী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি। পরে ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে তার মৃত্যু হয়। মা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ২ দফায় ক্ষমতায় ছিলেন। প্রথমবার ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। পরবর্তীতে আবারও ২০০১ সালে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হন তিনি। এই রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমানের পরিচয়ের বড় অংশ। সমর্থকদের কাছে তিনি দলীয় ঐতিহ্যের ধারক, সমালোচকদের কাছে তিনি রাজনৈতিক বংশবাদের প্রতীক। তারেক রহমান ২০০১ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তখন তার বয়স ছিল ৩০-এর কোঠায়। তখন মাত্র মা খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে শুরু হয়েছে। ২০০২ সালে তিনি দলের একটি গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন। বিরোধীরা তখন তার এই উত্থানকে প্রকাশ্য স্বজন প্রীতি বলে সমালোচনা করে। প্রশ্ন তোলে, এ কি যোগ্যতার স্বীকৃতি নাকি নিছক পারিবারিক সুবিধা? পরে অবশ্য তিনি দলের ভেতরে কঠোর শৃঙ্খলা রক্ষাকারী নেতা হিসেবে পরিচিতি পান। তারেক রহমানের এই উত্থানের সঙ্গেই জুড়ে যায় বিতর্ক। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ ওঠে তারেক রহমানের বিরুদ্ধে। তবে তিনি সব সময় এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সবসময় লক্ষ্যবস্তু বানিয়েছে। ২০০৭ সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বিচার চলাকালে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর তিনি মুক্তি পান এবং পরবর্তীতে পরিবারসহ লন্ডনে চলে যান। সেই সময় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, দেশ ছাড়ার অনুমতি পেতে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর প্রায় ১৭ বছর তিনি দেশে ফেরেননি। বিদেশে থাকলেও বিএনপির কৌশল ও নীতি নির্ধারণে সক্রিয় ছিলেন তারেক রহমান। ২০১৮ সালে তার মা খালেদা জিয়া কারাদণ্ড পাওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়। এর মধ্যে ২০০৪ সালের একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার মামলাও ছিল। তার অনুপস্থিতিতেই তাকে দণ্ড দেওয়া হয়েছিল। তার সমর্থকদের দাবি, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যদিও পরে তিনি সব অভিযোগ থেকে খালাস পান। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসেন। এর ৫ দিন পর তার মা খালেদা জিয়া মারা যান। গত ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হন। বিশ্লেষকদের মতে তার নেতৃত্বে আসা ছিল অনেকটাই পূর্ব নির্ধারিত, কারণ দলের কাঠামো আর ঐতিহ্য সেটিরই ইঙ্গিত করছিল। বিএনপির নেতাকর্মীদের মতে কোন পরিবার থেকে এসেছেন সেটি গুরুত্বপূর্ণ নয়। শেখ হাসিনার আমলে দল এতটাই চাপে ছিল যে নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। একদিকে দলকে ঐক্যবদ্ধ রাখা, অন্যদিকে দেশকে স্থিতিশীলতার পথে নেওয়া। তারেক রহমান রাজনীতির অন্ধকার দিক দেখেছেন, সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অভিজ্ঞতাও অর্জন করেছেন। কিন্তু দলীয় নেতা থেকে দেশের নেতা হয়ে সেই অভিজ্ঞতা কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়। প্রশ্ন উঠেছে, জিয়া পরিবারের উত্তরাধিকার বহন করে তারেক রহমান কি নতুন অধ্যায় শুরু করতে পারবেন, নাকি পুরনো বিতর্কই তার পথ আরও কঠিন করে তুলবে?
দেশের রাজনীতিতে তার নেতৃত্বের ধরনই সেই উত্তর দেবে।